Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমি ডক্টর মধুমিতা আচার্য, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ল, তেজপুর ইউনিভার্সিটি থেকে। আজকে আমরা এই 8th লেকচার, এই 10টি লেকচারের সিরিজের মধ্যে বিশেষ কিছু চুক্তির ধরন ডিসকাস করব। তো বিশেষ চুক্তি বলতে আমরা কি বুঝি? ভারতীয় চুক্তি আইনের সেকশন 1 to 75-এর মধ্যে আমরা জেনারেল রুলস অফ কন্ট্রাক্ট বা চুক্তি কী করে গঠন হবে, চুক্তির জন্য প্রয়োজনীয়তাটা কী, আবশ্যক উপাদান, তারপর চুক্তি কীভাবে স্রাব হয়, তারপরে আমরা চুক্তির পারফরমেন্স, তারপরে ডিসচার্জ, এগুলো সব বিষয় নিয়ে আমরা ডিটেলসে দেখলাম ফ্রম 1 to 75। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে তারপরেও কিছু অংশ খুব গুরুত্বপূর্ণ, যেগুলি আমরা এই সাবসিকুয়েন্ট লেকচার্সের মধ্যে দেখব। স্পেশাল কন্ট্রাক্ট বা বিশেষ চুক্তি বলতে আমরা কি বুঝি? কিছু কিছু চুক্তির গঠন করার জন্য একটি বিশেষ উদ্দেশ্য থাকে। দ্য নেচার অফ দ্য কন্ট্রাক্ট বা চুক্তি উইল বেসিক্যালি ডিটারমিন যে কোন নামে বা কী করে একটি চুক্তি গঠন হবে। তো স্পেশাল কন্ট্রাক্ট বেসিক্যালি আমি কি বলার চেষ্টা করছি এখানে, স্পেশাল কন্ট্রাক্ট বা বিশেষ চুক্তিগুলিও আইনিভাবেই রেগুলেট করা হয়, আর এদের কিছু ইউনিক ফিচার্স থাকে বা ইউনিক নেচার থাকে। আর যেহেতু একটি স্পেসিফিক অবজেক্টিভের জন্য বা উদ্দেশ্যের জন্যই এই বিশেষ চুক্তিগুলি গঠন করা হয়, তার জন্য আমরা এইরকম চুক্তির গুরুত্বটা বুঝতে পারি। যদি এই ভূমিকার কথা আমরা বলি, এইখানে টাইটেলে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমি এই স্পেসিফিক লেকচারের মধ্যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি বা ক্ষতিপূরণ এবং গ্যারান্টি চুক্তি নিয়ে কথা বলবো। তো এখন আমরা বুঝতে পারছি যে স্পেশাল কন্ট্রাক্টের কিছু ক্যাটাগরিজ থাকে, যেমন প্রথম ক্ষতিপূরণ এবং গ্যারান্টির চুক্তি, যাকে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি বা কন্ট্রাক্ট অফ গ্যারান্টিও বলা হয়। তারপর আমরা দেখব জিম্মার চুক্তি বা যাকে আমরা কন্ট্রাক্ট অফ বেইলমেন্টও বলে থাকি। এটিও খুব সাধারণ একটা বিষয়, যেটা আমাদের ডে টু ডে লাইফে আমরা অনেকবারই করে থেকেছি, কিন্তু কন্ট্রাক্ট অফ বেইলমেন্টে যখন আমরা পরবর্তী ডিসকাস করবো আমরা বুঝতে পারবো যে কী করে বেইলমেন্ট কাজ করে। লাস্টলি কন্ট্রাক্ট অফ এজেন্সি বা সংস্থার জন্য যেগুলি চুক্তি, এই তিনটি স্পেশাল ক্যাটেগরি অফ কন্ট্রাক্ট বা স্পেশাল টাইপস অফ কন্ট্রাক্ট নিয়ে আমাদের সাবসিকুয়েন্ট লেকচার্স। ক্ষতিপূরণ বা ইন্ডেমনিটি বলতে আমরা কি বুঝি? আমরা একটি এক্সাম্পল আগে দেখে নিই, তাতে আমাদের মোর ক্ল্যারিটি হয়ে যাবে যে ইন্ডেমনিটি বলতে আমরা কি বুঝি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটি এক্সাম্পল নিয়েছি অফ ইন্স্যুরেন্স। এখন ইন্স্যুরেন্স জিনিসটা আমরা সবাই জানা আছে, ইন্স্যুরেন্স ক্যান বি অফ মেনি কাইন্ডস, লাইফ ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স, ভেহিকল ইন্স্যুরেন্স। বাট ইন্স্যুরেন্স করার উদ্দেশ্যটা কি? যদি আমার প্রপার্টির বা আমার জীবনের কোনো ক্ষতি হয়, তখন ইন্স্যুরেন্স কোম্পানি সে দায়টা নিচ্ছে যে সেই ক্ষতিপূরণটা সে দেবে। ইন কেস অফ লাইফ ইন্স্যুরেন্স, অনেক সময় আমরা ইন্স্যুরেন্স করে থাকি যে একটি ব্যক্তি যখন মৃত্যু হয়ে যায়, তখন টার্ম ইন্স্যুরেন্স যে করা থাকে, তো পরিবার বা তার যোগ্য নমিনি সেই প্রিমিয়াম যেগুলি দেওয়া হয়েছে প্লাস এডিশনাল অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স যেটা সিকিউর করা হয়েছে সেটা দেওয়া হবে। এখানে যদি আমরা ইন্স্যুরেন্সকে বোঝার চেষ্টা করি, আমরা বলতে পারি যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি ইজ অ্যান এগ্রিমেন্ট ওয়ার ওয়ান পার্টি, that is the indemnifier, promises to compensate the other party, যাকে ইন্ডেমনিটি হোল্ডার বলা হয়। তো এখানে আমরা দুটো জিনিস বুঝতে পারছি যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটির মধ্যে বেসিক্যালি দুটো পার্টি থাকে। প্রথম পার্টিটি হলো ইন্ডেমনিফায়ার আর দ্বিতীয় পার্টি হলো ইন্ডেমনিটি হোল্ডার। মানে যে কোনো ব্যক্তির যখন কোনো লস হতে পারে বা সে যদি কোনো ড্যামেজ সাফার করে, তখন কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটির মাধ্যমে তাকে রিলিফ দেওয়ার চেষ্টা করা হয়। তো বেসিক্যালি যখন ইন্স্যুরেন্সের কথা আমরা বলি, ইন্স্যুরেন্স এজ এ কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটির মধ্যে পলিসি হোল্ডার আর ক্লেমেন্ট থাকে। এখন পলিসি হোল্ডার যদি একটা এক্সাম্পল নিই, যে মিস্টার এ একটি গাড়ির ইন্স্যুরেন্স পলিসি কিনেছেন একটি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, যাকে আমরা বি বলতে পারি। এখানে ইন্ডেমনিটির যা এগ্রিমেন্ট বা চুক্তি হয়েছে, অ্যাকর্ডিং টু দ্যাট ইন্স্যুরেন্স কোম্পানি বি এগ্রিজ টু কম্পেনসেট মিস্টার এ ফর লসেস অর ড্যামেজেস টু হিজ কার কজড বাই অ্যাক্সিডেন্টস,
theft or other covered events up to the insured amount. যখনই কোনো বাহন বা গাড়ি কিনা হয় তখন ইন্স্যুরেন্স কিন্তু একটি মাস্ট জিনিস। আপনি যখন যখন আপনি গাড়ি কিনতে শোরুমে যাবেন তখনই ওরা বলে দেবে যে ইন্স্যুরেন্সের দরকারটা বা প্রয়োজনটা কী। এখন ইন্স্যুরেন্স যখন আমরা গাড়ির ক্ষেত্রে বলি তখন যদি গাড়ির কেনার সঙ্গে সঙ্গে যদি কোনো একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর যদি সেটা ইন্স্যুরেন্স কাভার থাকে তখন ফ্রম ইঞ্জিন টু দ্য এন্টায়ার বডি সব কিছু কিন্তু আবার রিপ্লেস হতে পারে। আর যিনি ইন্স্যুরেন্স করবেন বিকজ প্রিমিয়াম দেওয়া হয়েছে তার জন্য ওনার 1 পয়সাও দিতে হবে না। এটি একটি খুব সহজ এক্সাম্পল ইন্ডেমনিটি বোঝার জন্য। তো এখানে আমি যে এক্সাম্পলটি বললাম, মিস্টার এ একটি গাড়ির ইন্স্যুরেন্স পলিসি কিনেছেন কোম্পানি বি থেকে, আর ইন্স্যুরেন্স কোম্পানি বি এগ্রি করেছে টু কম্পেনসেট মিস্টার এ ফর এনি কাইন্ড অফ লসেস অর ড্যামেজেস টু হিজ কার, যেটি অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে, যদি গাড়ি চুরি হয় তখন হতে পারে, বা অন্য কোনো ইভেন্ট থেকেও হতে পারে। অনেক সময় আজকাল ইন্স্যুরেন্স যখন গাড়ির করা হয় তখন ইঞ্জিনটাও ইন্স্যুরেন্সের মধ্যে কভার আপ হয়ে যায়। ইনকেস ফ্লাডের মধ্যে বা কোনো কারণে যদি জল ঢুকে যায় আর ইঞ্জিনটি নষ্ট হয়ে যায় তখনও কোম্পানি কিন্তু ওইটার জন্য লায়াবিলিটিটা নিয়ে নেয়। এখানে মধ্যে ক্লেম কি হবে দেখেন, ইফ মিস্টার এস কার ইজ ইনভলভড ইন অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইট ইনকার্স ড্যামেজেস ওয়ার্থ ₹50,000 হি ফাইলস এ ক্লেম উইথ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। অ্যাক্সিডেন্ট হোক, কোনো রকমের ক্ষতি হোক, যত টাকারই ক্লেম হোক, এখানে মানে অ্যামাউন্টটা দেওয়া আছে 50,000। আপনার ইন্স্যুরেন্স কাভারেজ যদি থাকে যে অ্যামাউন্টে সেই ইন্স্যুরেন্স আপনি ক্লেম করেন ওটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এইখানে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাসেস করবে ক্লেমটা। অফকোর্স এখন অনেক সময় যদি হতে পারে যে আপনি নিজের স্বেচ্ছাতে বা নিজের ভুলে যদি গাড়ির কোনো একটা জিনিস নষ্ট করেছেন আর সেটা যদি ওরা একটু প্রিলিমিনারি ইনভেস্টিগেশন করে বুঝে যায় তখন আপনার ইন্স্যুরেন্স পেতে অসুবিধা হতে পারে। বাট অ্যাক্সিডেন্টের মধ্যে বা যদি কোনো কারণের জন্য আপনার গাড়ি চুরি হয়ে যায় তখন কিন্তু আপনি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পুরো ক্লেমটা আপনি পেতে পারেন। সো মিস্টার এ ফর দ্য লসেস ইজ স্পেসিফাইড ইন দ্য পলিসি টিপিক্যালি আফটার ডিডাক্টিং এনি অ্যাপ্লিকেবল ডিডাকশনস। অনেক সময় যদি আপনি কোনো একটা জিনিসের জন্য ইন্স্যুরেন্স না করে থাকেন, অনেক সময় আজকাল তো গাড়ির চাবি থেকে নিয়ে ইঞ্জিন থেকে নিয়ে সব কিছুর জন্যই কোম্পানি আপনাকে বা গাড়ির শোরুম যেখান থেকে আপনি ওটা করছেন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে অ্যাডভাইস করবে যে পুরোটা বিষয়টাকে আপনার কভারেজ নেওয়া উচিত। বাট আপনি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যদি ডিনাই করেন যে না আমি এই জিনিসটা নেব না, তখন যখন ইন্স্যুরেন্স আপনি ক্লেম করবেন তখন যে বস্তুটি আপনাদের ইন্স্যুরেন্স সেটেলমেন্টের মধ্যে নেই সেই জিনিসটাকে ওরা বাদ দিয়ে বাকি ক্লেমগুলিকে ওরা মেনে নেবে। সো এখানের মধ্যে ফিচার্স দুটো জিনিস যেটার মধ্যে আমরা ফোকাস করতে পারি, একটি হলো ইনডেমনিফিকেশন আর একটি হলো লস প্রোটেকশন। ইনডেমনিফিকেশন বলতে আমরা কি বুঝি, দ্য ইন্স্যুরেন্স পলিসি প্রোভাইডস ইনডেমনিটি বাই কম্পেনসেটিং মিস্টার এ ফর দ্য ফাইন্যান্সিয়াল লস উইচ হ্যাজ হ্যাপেন বিকজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টের কারণে যা ওনার ফাইন্যান্সিয়াল লস হয়েছে গাড়ির পক্ষ থেকে সেইটি ইনডেমনিফাই করে দেবে কোম্পানি। প্লাস গোলটা কি, এখানে গোল হলো কি লস প্রোটেকশন। The goal is to put Mr. A in the same financial position he was in before the loss, not to profit from the situation. এখানে কিন্তু এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ কথা যে ইনডেমনিটি কন্ট্রাক্ট বা ক্ষতিপূরণের চুক্তির মূল উদ্দেশ্য হলো গিয়ে একটি ব্যক্তিকে লস থেকে প্রোটেকশন দেওয়া, যে ওর কিছু একটা ফাইন্যান্সিয়াল লস হয়েছে তার জন্য সেকে প্রোটেকশন দেওয়া দরকার। বাট যদি কোনো ব্যক্তি প্রফিট করতে চান ইন্স্যুরেন্সের মাধ্যমে সেটা কিন্তু কোম্পানি মেনে নেবে না, আর যদি জানা যায় তখন আপনার লিগ্যাল কনসিকুয়েন্সেস ফেস করতে লাগতে পারে। এখন এই ইলাস্ট্রেশনটা বোঝার পর আমার মনে হচ্ছে ডেফিনেশন বুঝতে বেশি সুবিধা হবে। তো এখন আমরা বলতে পারি ক্ষতিপূরণের যখন চুক্তির কথা বলা হয় তখন দি ওয়ার্ড ইনডেমনিটিকে আমরা সিগনিফাই করব এনিথিং উইচ মিনস সেফটি, প্রোটেকশন বা কাভারেজ। কাভারেজ এগেনস্ট হোয়াট? কাভারেজ এগেনস্ট এনি লস। সো আমরা গাড়ির ইন্স্যুরেন্স নিয়ে কথা বলতে পারি, বা অনেক সময় আমরা এরকম একটি সেটেলমেন্টে বা কোনো একটা এগ্রিমেন্টে যেতে পারি যে যেখানে এ বি আর মধ্যে একটি চুক্তি হলো যে যদি এর কোনো ক্ষতি হয়ে যায় বি সেই ক্ষতিপূরণটা দেবে। এই রকম চুক্তিকেই আমরা ক্ষতিপূরণের চুক্তি বলতে পারি। বেসিক্যালি যখন ভারতীয় চুক্তি আইনের কথা বলা হয় তখন সেকশন 124 এর মধ্যে ক্লিয়ারলি কন্ট্রাক্ট অফ ইনডেমনিটিকে ডিফাইন করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি এমন একটি চুক্তি যেখানে একটি পার্টি প্রতিশ্রুতি দেয় আরেকটি পার্টিকে যে তার যদি কোনো রকমের ইনজুরি হয়ে যায় বা কোনো রকমের লস হয় তখন সেই ভুগতানটা সেই ব্যক্তি করে দিবে। তো এই ধরনের চুক্তির উদ্দেশ্য একমাত্র এরকম একটা প্রতিশ্রুতি দেওয়া যে একটা মানুষের যদি কোনো ক্ষতি হয়ে যায় সেই ক্ষতিপূরণটা সেই ব্যক্তিটি দেবে। আমরা এইভাবে বলতে পারি যে কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি বা ক্ষতিপূরণের চুক্তিকে আমরা
কন্টিনজেন্ট কন্ট্রাক্টও বলতে পারি। কন্টিনজেন্ট ওয়ার্ডের অর্থটা হলো যে যখন কোনো একটি চুক্তি কোনো একটা পারফরমেন্সের উপরে ডিপেন্ড করছে। মানে দেখেন, কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি বেসিক্যালি তখনই অ্যাক্টিভ হবে যখন কারোর ক্ষতি হবে। যদি কোনো লস না হয় তখন কিন্তু কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি ডরমেন্ট হয়ে থাকবে। এটি আমরা লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখি। যদি একটি ব্যক্তি টার্ম ইন্স্যুরেন্স নেয় যে যদি আমার কোনো একটা কারণে যদি হঠাৎ করে আমার মৃত্যু হয়ে যায়, তখন আমার ফ্যামিলি 1 crore 2 crore 10 crores একটি অ্যামাউন্টের আপনি প্রিমিয়াম দিয়ে যাচ্ছেন। অনেক সময় ইন্স্যুরেন্সের মধ্যে এরকম ফ্যাসিলিটিস থাকছে যে আপনাকে রেগুলার ইন্টারভেলসে ওরা একটা অ্যামাউন্ট দিয়ে যাবে। বাট অনেক ইন্স্যুরেন্সের একদম স্ট্রিক্টলি কন্ডিশনস আছে যে আপনার সেটি লাইফ কভারেজ দিচ্ছে আর আপনাকে অন্য কিছুই দেবে না। তো এরকম কেসেসের মধ্যে যদি আপনার মৃত্যু না হয় আর আপনি যদি একটা টাইম অবধি যে পিরিয়ডের জন্য কভারেজটা আছে ওইটা অবধি যদি আপনি থেকে যান, তখন কিন্তু আপনার ফ্যামিলির বা আপনার ডিসেন্ডেন্টসের কোনো লাভ হচ্ছে না। নিশ্চয় মৃত্যুর পর অফকোর্স ক্লেম করা যায়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্সটা কিন্তু সবাই এই অ্যাক্সিডেন্টাল ডেথের জন্য নেয়। হঠাৎ করে যদি কিছু হয়ে যায় তখন ফ্যামিলির কী হবে। তো অনেক সময় আমরা দেখতে পারি যে একটা লং টার্মের পর ইন্স্যুরেন্স পাওয়ার পরে বা ইভেন যদি ফ্যামিলি পায় সেরকম কিছু লাভ হয় না, কিন্তু প্রিমিয়ামটা রেগুলারলি দিতে হবে। কিন্তু এই সেম কনটেক্সটে যখন আমরা হেলথ ইন্স্যুরেন্সের কথা বলি, সেটি কিন্তু একটু অন্যরকম। হেলথ ইন্স্যুরেন্স নিশ্চয় আপনি করার আগে আপনার একটি প্রপার মেডিকেল চেকআপ হয়, তারপরে কোম্পানি এশিওর করে নেয় যে আপনার এরকম কোনো সিরিয়াস কোনো অসুখ নেই যেটার জন্য ওরা পরবর্তীকালে বিপদে পড়বে। আজকাল ক্যান্সার রোগের জন্য ইন্স্যুরেন্স নেওয়াটা খুব কমন হয়ে গেছে। স্পেসিফিক কোম্পানিজ কিছু হেলথ ইন্স্যুরেন্স করে দিয়েছে যেগুলি কাভারেজ দিচ্ছে ক্যান্সারের জন্য। এখন ক্যান্সার এমন একটু রোগ আমরা জানি যে অনেক সময় ট্রিটমেন্টের মাধ্যমে বা ট্রিটমেন্টের জন্যে মোটামুটি যতটুকু ইনকাম একটা ব্যক্তি করে থাকে ওর সর্বস্ব ইনকামই চলে যায়। ওই সব সিচুয়েশনের মধ্যে এই হেলথ ইন্স্যুরেন্সটি একটি হেল্পের মতন কাজ করে বা একটি ওয়ান্ডারফুল হেল্প হয়। কেন কি আমি বলতে চাচ্ছি এখানে যে হেলথ ইন্স্যুরেন্স টোটাল কাভারেজটা দেয়। সো আপনার পুরো ট্রিটমেন্টের যতটুকু আপনার ট্রিটমেন্টের পয়সা খরচ হয়েছে সেটি আপনি ইন্স্যুরেন্সের মাধ্যমে পেয়ে যাচ্ছেন। পার্টিস টু দ্য কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি আমরা অলরেডি ডিসকাস করলাম। এখন আমরা আবার একটু ফোকাস করে দেখি যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি বা ক্ষতিপূরণের চুক্তিতে কে কে পার্টিস থাকে। বেসিক্যালি দুটো পার্টি এটার মধ্যে ইনভলভড, আর এই দুটি দলের মধ্যে একটি দল হলো আপনার প্রতিশ্রুতিদাতা বা যাকে ক্ষতিপূরণকারী বলা হয়, যাকে আমরা প্রমিসার বা ইন্ডেমনিফায়ারও বলতে পারি। মানে যে অ্যাসুরেন্স দিচ্ছে বা প্রতিশ্রুতি দিচ্ছে যে যদি তোমার কোনো লস হয় তাহলে আমি এটা ক্ষতিপূরণটা বা লসটা ভরে দেব। দ্বিতীয় পার্টি এখানের মধ্যে থাকছে প্রতিশ্রুতি বা ক্ষতিপূরণ ধারক, তাকে আমরা ইন্ডেমনিটি হোল্ডারও বলে থাকি। আমরা এই প্রেজেন্টেশনের মধ্যে চেষ্টা করব ইন্ডেমনিফায়ার ইন্ডেমনিটি হোল্ডারটি ইউজ করার বা বারবার যখন আমরা কিন্তু আমাদের ক্লিয়ারিটি থাকা উচিত যে ইন্ডেমনিফায়ারকে আমরা ক্ষতিপূরণকারী বলছি আর ইন্ডেমনিটি হোল্ডারকে আমরা ক্ষতিপূরণ ধারক বলছি। একটি এক্সাম্পল দেখে নিচ্ছি এখানের মধ্যে। মিস্টার এক্স প্রমিসেস টু কম্পেনসেট মিসেস ওয়াই ফর দ্য লসেস অফ হার গুড। একটি এক্সাম্পল আমি এখানে যে বললাম যে মিস্টার এক্স প্রতিশ্রুতি দিয়েছেন মিসেস ওয়াইকে যে উনার জিনিসের হারানোর জন্য যেগুলি লস হয়েছে সেটি উনি কম্পেনসেট করে দিবেন। এইখানে আমরা দুটো ব্যক্তির যদি রোল বলি, মিস্টার এক্স ইজ দ্য ইন্ডেমনিফায়ার অ্যান্ড মিসেস ওয়াই ইজ দ্য ইন্ডেমনিটি হোল্ডার। মানে প্রতিশ্রুতিটা দিচ্ছেন মিস্টার এক্স যে আমি ভরে দিব যে ক্ষতি হয়েছে, আর যাকে দেওয়া হচ্ছে সে প্রতিশ্রুতি ইন্ডেমনিটি হোল্ডার এখানে হচ্ছেন মিসেস ওয়াই। কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি বা ক্ষতিপূরণের চুক্তিও সাধারণ কোনো চুক্তির মতো নেই। চুক্তির জন্য যেগুলি এসেনশিয়াল উপাদান আমরা অলরেডি দেখেছি সেগুলি সবই ক্ষতিপূরণ চুক্তির জন্য অ্যাপ্লিকেবল। স্টিল কিছু কিছু ফিচার্স আছে বা এসেনশিয়াল এলিমেন্টস আছে যেগুলি শুধু কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটির পক্ষেই অ্যাপ্লিকেবল হবে। তো আমরা দেখে নিচ্ছি এই স্লাইডের মধ্যে যে এসেনশিয়ালস টু এ কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি কী কী হয়। প্রথমত একটি প্রস্তাব এবং গ্রহণকারী আবশ্যক। একটি অফার আর অ্যাকসেপ্টেন্স ইভেন কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটির জন্য এটি এসেনশিয়াল। দ্বিতীয়ত চুক্তি একটি আইনি উদ্দেশ্যেই প্রবেশ করা আবশ্যক। মানে কন্ট্রাক্টে যখন ঢুকা হচ্ছে তখন পারপাসটা একটি লফুল পারপাস। এখানে পারপাসটা অফকোর্স টু ইন্ডেমনিফাই ফর দ্য লস, কিন্তু সেই অবজেক্টটাও কিন্তু লিগ্যাল, ইট ইজ এন লিগ্যাল অর লফুল অবজেক্ট। তাই আমরা বলতে পারি যে একটি আইনি বাধ্যতা থাকা এই পারপাসের মধ্যে জরুরি। তৃতীয়ত চুক্তিটি অবশ্যই ক্ষতির হাতে থেকে রক্ষা করার উদ্দেশ্যে প্রবেশ করা হয়। মানে
এই চুক্তি বা কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটির বেসিক রিজন অফ ডুইং দিস কাইন্ড অফ কন্ট্রাক্ট ইজ একজন ব্যক্তিকে তার লস থেকে তাকে প্রোটেকশন দেওয়া বা তাকে কোনো ক্ষতির থেকে তাকে একটা কাভারেজ বা হেল্প করা। চতুর্থ, চুক্তি আচরণ থেকে প্রকাশ বা উন্নয় হতে পারে, মানে অনেক সময় এইরকম চুক্তি দেখা যায় সেগুলি এক্সপ্রেস হতে পারে, অনেক সময় ইমপ্লাইডও হতে পারে। আমরা পরবর্তী স্লাইডসের মধ্যে বুঝতে পারবো যে এক্সপ্রেস আর ইমপ্লাইড কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি বলতে আমরা কি বুঝি। নেক্সট, ক্ষতিপূরণ ধারক ক্ষতি না হয়েও প্রান্তিক ক্ষতিপূরণ দায়ী নয়, মানে এইখানের মধ্যে আমি আগেই বললাম যদি কোনো ব্যক্তির লস না হয় তখন কিন্তু সে কোনো রকমের সাহায্য ইন্ডেমনিটি থেকে পেতে পারে না। সো এইখানে এর জন্য বলা হয় যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি ইজ আনকন্ডিশনাল অর কন্টিনজেন্ট কন্ট্রাক্ট, মানে এই চুক্তি সবসময়ই অন্য একটা কারণের উপরে ডিপেন্ডেন্ট থাকছে। সো সেই কারণটা যদি না হয় বা সেই বাস্তব সেই ঘটনা যদি না হয় যেটার জন্য চুক্তিটি করা হয়েছে, তখন ইন্ডেমনিটি বা ক্ষতিপূরণের চুক্তি ডরমেন্ট বা প্যাসিভ হয়েই থাকবে। তারপর ইন্ডেমনিফায়ার কি আমরা আরেকটি এসেনশিয়াল হলো, দ্য ইন্ডেমনিফায়ার ইজ নট লায়েবল আনটিল দ্য লস ইজ সাফার্ড বাই দ্য ইন্ডেমনিটি হোল্ডার। এখানের মধ্যে ইন্ডেমনিটি হোল্ডার কিন্তু কম্পেল করতে পারে না কাকে, যে প্রতিশ্রুতি দিয়েছে যে তাকে দিতেই হবে। এখানের মধ্যে এই কন্ডিশনটি সবসময়ই অ্যাপ্লিকেবল থাকবে যে ক্ষতি হওয়া বা লস সাফার করাটা এসেনশিয়াল। লাস্টলি এখানে লাইবিলিটিটি যে ইন্ডেমনিফায়ার যে লাইবিলিটি আছে সেটি প্রাইমারি আর ইন্ডিপেন্ডেন্ট, মানে একদমই স্বাধীন। স্বাধীন বলতে আমরা এখানে কেন বলছি স্বাধীন, যে আমি যেরকম বললাম যদি অ্যাকচুয়ালি কোনো লস না হয় তখন কিন্তু ইন্ডেমনিফায়ারের কোনোই রেসপন্সিবিলিটি থাকছে না, তার জন্য বলতে পারছি যে তার রোলটি একদমই স্বাধীন। রাইটস অফ ইন্ডেমনিফাইড কিছু কিছু অধিকার যেগুলি ক্ষতিপূরণের অধিকার বলেও জানা যায়, যেমন প্রথমত all damages which he might compel to pay in a suit। এখন অনেক সময় হয়ে যায় যে আপনি ইন্ডেমনিটি শুধু ইন্স্যুরেন্সের জন্য আমরা রেস্ট্রিক্টেড রাখি না, খুব ব্রড একটি মিনিং আছে। অনেক সময় যদি একটি ব্যক্তি আরেকটি ব্যক্তিকে প্রতিশ্রুতি দেয় যে যদি তোমার কোনো মামলাতে যেতে হয় তো মামলার সব খরচ আমি তোমাকে দেব, এইরকম কেসেসের মধ্যে কি হবে, যদি ইন রিয়ালিটি একটি ব্যক্তির যদি এরকম কোনো চুক্তি করা হয় আর তার যদি কোনো মামলা হয় তারপরে যত সব পয়সা তার খরচ হবে ইন দ্য ফর্ম অফ ড্যামেজেস ফর সুট বা পেমেন্টের জন্য, সেইগুলি এখানে কিন্তু যে প্রতিশ্রুতি দিয়েছেন সে দিতে বাধ্য। আর অন দ্য আদার হ্যান্ড আরেকটি ব্যক্তি যাকে দেওয়া হয়েছে সে পেতে বাধ্য। নেক্সট, সমস্ত খরচা যে মামলায় দিতে বাধ্য হতে পারে, উইচ হি মে বি কম্পেল টু পে ইন এনি সুট। এই দুটি আমরা সেম, মানে আমরা এটাই বলতে পারি যে এখানে যত সব পয়সা খরচ হচ্ছে সবই সমস্ত খরচ তার দিতে হবে। আর একটা জিনিস অবশ্যই এখানে দেখতে হবে যে আদৌ পয়সাটি সে দিয়েছে কি না, সামস মাস্ট বি অ্যাকচুয়ালি বি পেড। আজকে যদি কোনো ব্যক্তির লস না হয় বা সে যদি কোনো মামলা সেরকম হয়নি তখন কিন্তু সে ক্ষতিপূরণ চাইতে পারে না। তো মামলাতে তার অ্যাকচুয়ালি খরচা হয়েছে সেটা অফকোর্স উইথ এভিডেন্স প্রুফ করতে হবে, তখনই সে এই লসটি ইনকার করতে এন্টাইটেল হবে। এখন আমরা রাইটস টু ড্যামেজেস বা ক্ষতির কিছু অধিকার আরও দেখে নিচ্ছি, যেমন অবজেক্ট টু ড্যামেজেস ইজ টু কম্পেনসেট দ্য ইনজিউর্ড পার্টি। আগে আমি বললাম এখানে মূল উদ্দেশ্যটা এই চুক্তি করার হলো যে ক্ষতি হয়েছে যাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার সে ক্ষতিটাকে কম্পেনসেট করা উইথ ড্যামেজেস। তদ্রূপ দ্বিতীয়ত এরকম চুক্তি তখনই অ্যাক্টিভ হবে যখন ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়েছে একটি পক্ষর পরা। এটাকে আমরা কীভাবে বলতে পারি, ইট অ্যারাইজেস অনলি ওয়েন দের ইজ এ ব্রিচ অফ কন্ট্রাক্ট কমিটেড বাই ওয়ান পার্টি। রাইট টু ড্যামেজেস এর ইনস্টিটিউশন তখনই হবে যখন প্রথমত কম্পেনসেশন দিয়ে দিয়েছে সেই ইনজুরি পার্টিকে, দ্বিতীয়ত কোনো একটি লঙ্ঘন হয়েছে চুক্তির, তখনই আমরা বলতে পারি যে ড্যামেজেসের জন্য সে এন্টাইটেল হলো। আর তৃতীয়ত ড্যামেজেস মে বি মেজার্ড বিফোর হ্যান্ড। ক্ষতি হওয়ার আগেই ক্ষতির অ্যামাউন্টটা কিন্তু একটা প্রি ডিসাইডেড একটি অ্যামাউন্ট। যেমন আমি বললাম যে হেলথ ইন্স্যুরেন্স বা লাইফ ইন্স্যুরেন্সের কাভারেজ অ্যামাউন্টটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্সপ্রেসেড থাকেই, যে আপনাকে যদি ইনকেস আপনার অ্যাক্সিডেন্টলি বা হঠাৎ করে আনন্যাচারাল ডেথ হয়ে যায় তখন আপনার ফ্যামিলি বা আপনার নমিনি 1 crore রুপিস, যেটা যে অ্যামাউন্টেই মেনশন করা আছে সেই অ্যামাউন্টটাই পাবে, তার বেশি কিন্তু ক্লেম করা যাবে না। নেক্সট আমরা রাইটস অফ ইন্ডেমনিফাই দেখে নিই যে তার কী কী অধিকার আছে। প্রথমত
স্ট্যাটাস কোটা আবার ঘুরিয়ে দেওয়াটা ফার্স্ট রাইট বা অধিকার বলতে পারি। স্ট্যাটাস কো মানে যখন ইনজুরি হয়েছে বা যখন তার লস হয়েছে তখন সে ফাইন্যান্সিয়াল লসের জন্য তার অনেক টাকা পয়সা খরচ হয়েছে বা তার স্ট্যাটাসটা সেই কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি একটি অবজেক্টিভ হলো তাকে আবার সেই স্ট্যাটাসের মধ্যে পৌঁছে দেওয়া, ইনজুরি হওয়ার আগে যে স্ট্যাটাসে ছিল সেই স্ট্যাটাসে আবার ওকে ফিরিয়ে দেওয়া। দ্বিতীয়ত, ইট অ্যারাইজেস when the party suffers actual loss caused by an event। দ্বিতীয়ত এটা দেখতে হবে যে এই রকম চুক্তি তখনই অ্যারাইজ করবে বা তখনই সেটা অ্যাক্টিভ হবে যখন অ্যাকচুয়াল কোনো ক্ষতি কোনো একটা ইভেন্টের জন্য হয়েছে। মানে যেমন আমি বললাম যে আপনি ফায়ার ইন্স্যুরেন্স করালেন আর আপনার প্রপার্টির মধ্যে আগুন লেগে গেল, আগুন লাগার পরেই কিন্তু আপনি ফায়ার ইন্স্যুরেন্সের জন্য ক্লেমটা আপনি বলতে পারেন যে আমি এটা পেতে এন্টাইটেল বিকজ আমার ঘরের মধ্যে আগুন লেগে গেছে। এটা আমরা অনেক সময় সিনেমাতে দেখে থাকি যে অনেক সময় ব্যক্তি বিশেষরা কী করেন যে ইন্স্যুরেন্স পাওয়ার জন্য নিজেই নিজের প্রপার্টিতে ক্ষতি করে ফেলেন। এইরকম ক্ষেত্রে যদি কোম্পানি একটি ইনকোয়ারি করে আর যদি পাওয়া যায় যে আপনার কোনো অন্য মোটিভ ছিল তখন কিন্তু আপনাকে নট অনলি ইন্স্যুরেন্স অ্যামাউন্ট থেকে ডিপ্রাইভ করা হবে প্লাস আপনার এগেনস্টে লিগ্যাল অ্যাকশনও হতে পারে। সো ইন্স্যুরেন্স কোম্পানিজরা বেসিক্যালি খুব কেয়ারফুলি ওরা অবজার্ভ করে যখন কোনো ক্লেম আসে তো ওদের ক্লেমটা জেনুইন কিনা ওটার জন্য একটা প্রিলিমিনারি ইনকোয়ারি অবশ্যই করা হবে। তৃতীয়ত এখানে আরেকটি অধিকার থাকছে লস টু বি ইনডেমনিফাইড ক্যানট বি মেজার্ড বিফোর দ্য অ্যাকচুয়াল লস। প্রথমে তো আমরা দেখলাম যে অ্যাকচুয়াল লস যত হচ্ছে এতই দেওয়া প্রয়োজনীয়, কিন্তু অনেক সময় এটাও হয়ে যায় যে মাপা একটু কঠিন হয়ে যাবে যে কতটুক লস হয়েছে। কিন্তু অবশ্যই আমরা কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি একটি লিমিটেড চুক্তি বলে জানি, তার জন্য যে অ্যামাউন্টের জন্য এরকম চুক্তি হয়েছে সেই অ্যামাউন্টই অ্যাকচুয়ালি একটি ব্যক্তি পেতে পারে। তারপর আমরা রাইটস অফ ইনডেমনিটি হোল্ডার দেখে নিচ্ছি যে যাকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে প্রতিশ্রুতি ধারক তার কী কী অধিকার থাকছে সেটা দেখে নিই। বেসিক্যালি সেকশন 125 ভারতীয় চুক্তি আইনের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে বা বলা আছে যে ইনডেমনিটি হোল্ডারের কী কী অধিকার থাকতে পারে। প্রথমত, সে রাইট টু রিকভার ফ্রম দ্য প্রমিজার রাখে, মানে প্রমিজার বা যে প্রতিশ্রুতি দিয়েছে তার কাছ থেকে কিন্তু সে রিকভার করতে পারে। আর সে যদি কোনো মামলাতে পড়ে যায় আর যদি এই প্রতিশ্রুতি দেওয়া থাকে যে মামলার সব খরচ বা ড্যামেজেস যে প্রতিশ্রুতি দিয়েছে সে দেবে, এইরকম রিকভারিও কিন্তু সে করতে পারে। দ্বিতীয়ত, রাইট টু রিকভার ফ্রম দ্য প্রমিজার অল দ্য কস্ট দ্যাট হি মে বি কম্পেলড টু পে ইন এ সুট। যদি কোনো মামলার মধ্যে ওর অন্য কোনো খরচও হয়েছে সেটাও কিন্তু প্রতিশ্রুতির দাতার কাছ থেকে সে নিতে পারে বা সে পাওয়ার তার অধিকার থাকছে। নাম্বারিং করলে আমরা তিনটি দেখছি এখানের মধ্যে। প্রথমত, দ্যাট হি ক্যানট কন্ট্রাভিন এনি অফ দ্য অর্ডার্স অফ দ্য প্রমিজার ইন ফাইলিং। এই ইনডেমনিটি হোল্ডারের যখন অধিকার ওরা যখন মানে ক্লেম করছে তখন কিছু কন্ডিশনস দেওয়া আছে যে কী করতে হবে। প্রথমত, ইটি দেখতে হবে অবশ্যই যে যে ব্যক্তিটিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সে যাতে কোনো লঙ্ঘন না করে ওদের চুক্তিটি মানে ইনডেমনিটি যে চুক্তিটি করা হয়েছে ক্ষতিপূরণের এই চুক্তি যাতে কোনো লঙ্ঘন না হয়। দ্বিতীয়ত, হি অ্যাক্টেড ইন এ ম্যানার অ্যাজ উড হ্যাভ বিন প্রুডেন্ট ফর হিম টু অ্যাক্ট ইন অ্যাবসেন্স অফ এনি সাচ কন্ট্রাক্ট অফ ইনডেমনিটি। এটা আমরা বলতে কী বুঝি, সাধারণভাবে মানুষ খুবই কেয়ারফুল বা খুব কশাস থাকে যখন আমরা কিছু করি। অনেক সময় যখন আমরা গাড়ি চলাই তখন কিন্তু আমরা কোনোদিন চাইব না যে অ্যাক্সিডেন্ট হোক। তো এই বেসিক কেয়ারটা নেওয়াটা খুব দরকারি। আজকে আমার ইন্স্যুরেন্স আছে বলে আমি কেয়ারলেসলি গাড়ি চালাতে পারি না। আজকে যদি যেমন আমরা জানি অ্যাক্সিডেন্টের পরে যদি আনফর্চুনেটলি কারো ডেথ হয়ে যায় বা কেউ যদি প্রাণ হারায় তখনও কিন্তু আপনার এগেনস্টে সেই রকম মানে যদি দেখা যায় যে আপনি সব সেফটি মেজার্স নিয়েছিলেন, যেমন আপনার গাড়ি প্রপার স্পিডে ছিল, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, আপনি সিট বেল্ট লাগিয়েছিলেন, আপনার গাড়ির সব মানে চেক আপ বা সার্ভিসিং রেগুলারলি আপনি করাচ্ছেন, তারপরে আপনি দেখলেন যে আজকাল তো ওই যে পলিউশনের সার্টিফিকেট সেটাও আছে, সব ডকুমেন্টে যদি প্রপার থাকে আর আপনার কাছে যদি একটি ভ্যালিড লাইসেন্স থাকে তখন কিন্তু মানা হয়েছে লাইসেন্সটি হলো একটি ডিক্লারেশন যে মিস্টার এ ইজ নাও আ ড্রাইভার হু ক্যান ড্রাইভ অন রোড। তাই আমরা এখান থেকে এটা বুঝতে পারি যে লাইসেন্স থাকা ব্যক্তির স্বাভাবিকভাবে কিন্তু সে অ্যাক্সিডেন্ট করতে পারে না। তো অ্যাক্সিডেন্ট শব্দটি তো একটা আনফর্চুনেট বা একটি মিসফর্চুনেট ইনসিডেন্ট, কিন্তু অনেক সময় আমরা দেখি যে ব্যক্তি বিশেষরা জাস্ট ইন্স্যুরেন্সের পয়সাটা পাওয়ার জন্য নিজে সেই ইনজুরিটা করে ফেলছে। তো এইরকম জিনিসটি কিন্তু মানে বারণ করা হয়েছে। আর একটি কন্ডিশন বলা হয়েছে যে চেষ্টা করতে হবে যে যদি আপনি প্রুডেন্ট হিসাবে বা একজন সেন্সিবল ব্যক্তি হিসাবে যদি কাজ করেন, মানে আপনি যখন চুক্তি
ইন্ডেমনিটির বা ক্ষতিপূরণের চুক্তি থাকবেন না, যতটুকু অ্যামাউন্ট অফ কেয়ার আপনি নেবেন এতটুকু আপনি নিতে হবে, ইভেন ইন দ্য প্রেজেন্স অফ দ্য কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি। তৃতীয়ত, প্রমিসার হ্যাড অথরাইজ হিম টু ফাইল অর ডিফেন্ড সাচ এ সুট। যখন আমরা মামলার ক্ষেত্রে বলছি যে যদি কোনো ব্যক্তি এরকম প্রতিশ্রুতি দেয় যে তোমার এগেইনস্টে যদি কোনো মামলা হয় বা যদি তোমার কাউকে কোনো ড্যামেজেস দিতে হয়, এই ড্যামেজেসটা আমি কভার আপ করবো। ইভেন মানে আমি ওই যে কার ইন্স্যুরেন্সের কথা বললাম, অনেক সময় এমনটাই হয় যে যদি কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তার যে ক্লেমটি হয় সব পয়সা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি তাকে দিয়ে দেয়, আপনার গাড়িও ঠিক করে দেবে, প্লাস থার্ড পার্টি কভারেজ থাকলে ওই সময় ওরা তাকেও কম্পেনসেট করে দিয়ে দিবে। বাট এইসব জিনিসের মধ্যে একটা জিনিস অবশ্যই দেখতে হবে যে প্রতিশ্রুতি যে দিয়েছে সে আপনাকে ক্লিয়ার ইনস্ট্রাকশনস দেওয়া আছে কি না, অফকোর্স ডকুমেন্টেশনে। এইসব মৌখিকভাবে তো হবে না। কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটির জন্য দ্য বেসিক রিকোয়ারমেন্ট শুড বি দ্যাট ইট শুড বি ইন রিটেন ফর্ম। লিখিতভাবে না থাকলে যদি মৌখিকভাবে করা হয় অনেক সময় এই প্রতিশ্রুতিতে প্রুফ করাটি একটু কঠিন হয়ে যেতে পারে। একটি প্রশ্ন অবশ্যই আমাদের মাথায় থাকবে যে এইরকম কোনো ক্ষতিপূরণের চুক্তি করবেন যে আপনার অধিকারটা কোন সময় এরাইজ করছে বা আপনি কোন সময় থেকে ক্ষতি পেতে পারেন। এই সন্দর্ভে একটি কেস আমরা ডিসকাস করি, তখন আমাদের একটু ক্লিয়ারিটি হয়ে যাবে বিষয়টা নিয়ে। কেসটি হলো রিচার্ডসন্স রি এক্স পার্টি দ্য গভর্নর অফ সেন্ট থমাস হসপিটাল। অনেক পুরনো কেস, 1911 কেস। এই মামলা কি হয়েছিল দেখেন। দ্য কেস ডেলভড ইনটু ওয়েদার আ ট্রাস্টি অর এক্সিকিউটর কুড বি ইন্ডেমনিফাইড ফ্রম দ্য অ্যাসেটস অফ এ ট্রাস্ট or estate when a gift or bequest was made under a mistaken belief about the legal rights of the recipient. ট্রাস্ট বেসিক্যালি এমন একটি ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন যেখান থেকে কোনো রকমের অ্যাসেটস আপনি নিতে পারেন না। ট্রাস্ট বলতেই তো আমরা বুঝি যে আমরা অনেক সময় ওয়েলফেয়ার জিনিসের জন্য ট্রাস্ট শুনে থাকি। তো এখানে ফ্যাক্ট অফ দ্য কেসটি কী হয়েছিল দেখে নেন। দ্য কেস ইনভলভড আ বিকোয়েস্ট মেড বাই টেস্টেটর টু সেন্ট থমাস হসপিটাল। একজন ব্যক্তি একটি বিকোয়েস্ট এক্সপ্রেস করেন দেওয়ার জন্য সেন্ট থমাস হসপিটালকে। টেস্টেটর লেফট এ সাম অফ মানি ইন দেয়ার উইল টু দ্য হসপিটাল। তো উনি যখন লাস্ট টেস্টেমেন্টের স্টেটমেন্ট করছিলেন তো উনি ওনার উইলের মধ্যে একটি অ্যামাউন্ট হসপিটালকে দিয়ে গেছেন। প্রবলেম কোন সময় দাঁড়ালো? প্রবলেম arose when it was discovered that the testator at the time of making the will was under a mistaken belief regarding the legal obligation or rights which associated with the bequest. এখানের মধ্যে লিগাল সমস্যাটা কথায় দাঁড়ালো যে পরবর্তীকালে এই জিনিসটা বেরিয়ে এসছে যে ব্যক্তিটি প্রতিশ্রুতি দিয়েছিল বা উইলটি করেছে সে কিন্তু এখানে কিছু ইনফরমেশন ভুল ছিল, বা আমরা বলতে পারি যে সে মিস্টেকেনলি এইরকম একটি বিকোয়েস্ট দিয়েছে। তো লিগেল ইস্যু এখানে কি দাঁড়িয়ে যায়? মেইন লিগেল ইস্যু ওয়াজ ওয়েদার দ্য ট্রাস্টি অর এক্সিকিউটর্স অফ দ্য এস্টেটস কুড বি ইন্ডেমনিফাইড ফর দ্য অ্যামাউন্ট পেড টু দ্য হসপিটাল। এখানে ট্রাস্টি বা এক্সিকিউটরকে ইন্ডেমনিটির হিসাবে পয়সাটা পাওয়ার জন্য it was found that the payment should have been made due to the mistaken belief of the testator. তো ইস্যু অফ ইন্ডেমনিটি এই কেসের মধ্যে কিন্তু খুবই ক্রিটিক্যাল বিকজ ইট ইজ কনসার্নড টু দ্য প্রোটেকশন অফ দ্য ট্রাস্টিজ অ্যান্ড এক্সিকিউটর্স হু অ্যাক্ট ইন গুড ফেথ but are later forced with claims or liabilities which are arising from their actions. তো রিচার্ডসন কেসটির মধ্যে আলটিমেটলি রায় কি দিল কোর্ট আমরা দেখে নিচ্ছি। কোর্ট এখানের মধ্যে হেল্ড করছে যে ট্রাস্টি or executors could be indemnified out of the estate's assets. Reasoning was that trustees or executors had acted in good faith. তাদের কিন্তু কোনো খারাপ মন্তব্য ছিল না, সেটাই কোর্ট তুলে ধরেছে। রিলাইং অন দ্য উইলস টার্ম অ্যান্ড হ্যাড নো রিজন টু বিলিভ দ্যাট দ্য বিকোয়েস্ট ওয়াজ মেড আন্ডার এ মিস্টেকেন আন্ডারস্ট্যান্ডিং। যেহেতু ওরা ট্রাস্ট চালাচ্ছে আর ট্রাস্ট এইভাবেই চলে, যখন অন্য ব্যক্তিরা চ্যারিটি বা এরকম কোনো কন্ট্রিবিউশন দেন তার জন্য এই ক্ষেত্রে কোর্ট বলল যে ট্রাস্টিদের যে ক্লেম সেটি কিন্তু একদম জেনুইন। Thus, the decision reinforced the principle that trustees or executors acting in good faith should be protected. কোনো ব্যক্তি স্পেশালি যখন ট্রাস্ট নিয়ে আমরা কথা বলছি তার অধিকারকে বা তার এরকম ক্লেমকে প্রোটেকশন দেওয়াটা প্রয়োজনীয়। নেক্সট আমরা দেখে নিচ্ছি, এটি আমরা ডিসকাস করলাম কোন সময় হবে। তো ভারতীয় চুক্তি আইনের মধ্যে কিন্তু স্লাইট চেঞ্জেস আছে। এই কেসটি বেসিক্যালি ইংল্যান্ড কনটেক্সটে বলা হচ্ছে। সো ইন্ডিয়ান কনটেক্সটে আমরা একটি কেস দেখে নিচ্ছি, তো আমাদের ক্লিয়ারিটিটা বেড়ে যাবে। গজন মোরেশ্বর ভার্সেস মোরেশ্বর মাদান 1942 কেস। এই কেসের মধ্যে কি হচ্ছে দেখেন। মোরেশ্বর মাদান হ্যাড প্রমিস টু ইন্ডেমনিফাই গজন মোহেশ্বর এগেনস্ট এনি লস এরাইজিং ফ্রম এ লিগাল ডিসপিউট ইনভলভিং আ প্রপার্টি। একটি প্রপার্টি নিয়ে যদি কোনো লিগাল ডিসপিউট দাঁড়ায় তখন সেই লসটি কাভারেজ দেওয়ার জন্য অ্যাসুরেন্স দিয়েছেন প্রথম পার্টি, যেটা হলো মোরেশ্বর মাদান। গজন মোরেশ্বর ওয়াজ অ্যাক্টিং
as a third party to the agreement, but he was ultimately going to benefit from the indemnity if any loss occurred. গজেন মহেশ্বর এখানে কিন্তু তৃতীয় পার্টি হিসাবে কাজ করছিলেন, স্টিল বুঝাই যাচ্ছে যদি এখানে ইন্ডেমনিটি হয় তখন লাভটা উনিও পাবেন। গজেন মহেশ্বর was sued in a different legal matter and he sought to enforce the indemnity promise made by the first party, that is Moreshwar Madan, to cover the potential losses. এখানে মানে সুপ্রিম কোর্ট খুব ইন্টারেস্টিংলি রায় দেয় ইন ফেভার অফ গজেন মোরেশ্বর, আর ওনাকে বলা হয় যে হি ক্যান এনফোর্স দ্য ইন্ডেমনিটি প্রমিস ইভেন বিফোর এনি অ্যাকচুয়াল কজ অফ লস হ্যাজ আকার্ড। যেহেতু সেকশন 124 আর 125 এর ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছে, তখন বলা হয়েছে যে যেহেতু তার লস নিয়ে কথা হয়েছিল, তো এই কেসের মধ্যে ওকে এলিজিবল মানা হয়েছে ইন্ডেমনিটা পেতে। কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি নিয়ে এখন আমরা ডিসকাস করব। এই লেকচারটি বেসিক্যালি দুটো ভাগে ডিভাইড করা। প্রথম ছিল কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি, যেটাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়। দ্বিতীয় পার্ট হলো গিয়ে আপনার কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি। এই বিষয়টা কিন্তু সাধারণভাবে আমাদের সবাইরই জানা। বেসিক্যালি যখন আমরা কোনো ব্যাংক লোন নেই, তখন আপনাকে তো ব্যাংক চেনে না, অনেক সময় এমন হতে পারে যে আপনাকে বলবে যে কোনো গ্যারেন্টার নিয়ে আসো। গ্যারেন্টার মানে সে অ্যাসুরেন্স দিবে ব্যাংকে, সে একজন এস্টাবলিশড মান্যগণ্য ব্যক্তি, যার অনেক ক্ষমতাশীল মানুষ। তো তার যেহেতু ক্ষমতা আছে ফাইন্যান্সিয়ালি সোশ্যালি, তার জন্য ব্যাংক তার ভিত্তিতে কিন্তু আপনাকে লোনটা দিচ্ছে। স্পেশালি যখন বড় অ্যামাউন্টে লোন নেওয়া হয়, তখন গ্যারেন্টারের খুব প্রয়োজনীয়। তো এইখানে বেসিক্যালি তিনটি ব্যক্তি, প্রিন্সিপাল, সিওরিটি আর যে গ্যারেন্টার, তিনজনের মধ্যে সেই কন্ট্রাক্টটি কাজ করছে। আর এই চুক্তির মধ্যে যে সিওরিটি, সে গ্যারেন্টি দিচ্ছে যে যদি যে নিয়েছে সে যদি না দিতে পারে, আমি এই অ্যামাউন্টটা দিয়ে দিব। সো এইটা নিয়ে কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি। আমরা চট করে দেখে নিচ্ছি যে সেকশন 126 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট একটা ডিফাইন করা আছে যে কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি কাকে বলা হয়। যেমন আমি বললাম, দিস ইজ আ কন্ট্রাক্ট টু পারফর্ম দ্য প্রমিস অর ডিসচার্জ দ্য লায়াবিলিটি অফ দ্য ডিফল্টিং পার্টি। যে কোনো পার্টি যদি ডিফল্ট করে, তো ওর বিহাফে কম্পেনসেট করাটাকে আমরা কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি বলি। এখানে বেসিক্যালি এটি তিনটি ব্যক্তির মধ্যে হয়, বা ইট ইজ এ 3 পার্টি কন্ট্রাক্ট। সো আমি যেমন বললাম, প্রথমত প্রিন্সিপাল ডেটার একজন থাকবেন, যে মূল যে ডেটার বলতে পারি আমরা, যে প্রধান নিয়েছিলেন, যে প্রধান দেনাদার বা যে প্রিন্সিপাল ডেটার যে বড় করেছিল পয়সাটা, সে হলো গিয়ে ফার্স্ট পার্টি। সেকেন্ড পার্টি হলে অফকোর্স ক্রেডিটার, বা যে আপনার যে পয়সাটা দিয়েছে, ব্যাংক হতে পারে। আর থার্ড অফকোর্স হলো গিয়ে সিওরিটি বা গ্যারেন্টি, ব্যক্তি যে গ্যারেন্টি দিচ্ছে যে যদি ডিফল্ট হয় প্রিন্সিপাল ডেটারের পয়সা দিতে, তাইলে সে কম্পেনসেট করে দিবে। আমরা এসেনশিয়ালস অফ কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি দেখে নিচ্ছি চট করে। আমি একটা ইলাস্ট্রেশন এই সংদর্ভে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি যে রবি ওয়ান্টস টু বাই এ নিউ স্মার্টফোন বাট ডাজ নট হ্যাভ এনাফ মানি রাইট নাও। Amit, a friend of Ravi, agrees to lend him 500 rupees to buy the phone. এটা একটি মানে কাল্পনিক ঘটনাই আমরা বলতে পারি। তার জন্য লেখা আছে যে অ্যামাউন্ট ইজ ভেরি লেস, বাট 500 টাকা সে দিবে বলেছে। অমিত প্রতিশ্রুতি দিয়েছে রবিকে যে সে 500 টাকা দেবে ফোন কেনার জন্য। হাউএভার অমিত এখানে একটু ওয়ারিড যে যদি রবিকে সেই পয়সাটি দেয় অ্যাজ এ লোন, সে ঘুরিয়ে পাবে কিনা। এখানে রবির বোন সীতা প্রতিশ্রুতি দিচ্ছে অমিতকে যে যদি রবি দিতে না পারে আমি দিয়ে দিব। এখানে অমিত হলো ক্রেডিটার, রবি হলো প্রিন্সিপাল ডেটার, আর সীতা হলো গ্যারেন্টার। এসেনশিয়ালস অফ কন্ট্রাক্ট অফ গ্যারেন্টিও তদ্রূপ, অলমোস্ট ইট ইজ সেম লাইক এনি আদার কন্ট্রাক্ট, বাট কিছু স্পেশালিটি থাকছে। যেমন ইট ইজ এ ট্রাইপার্টিট এগ্রিমেন্ট, তিনটি পার্টির মধ্যে হচ্ছে। দের ইজ এ সেকেন্ডারি লায়াবিলিটি, আনলাইক ইন্ডেমনিটি যেখানে প্রাইমারি লায়াবিলিটি থাকছে, কন্ট্রাক্ট অফ গ্যারেন্টির মধ্যে সেকেন্ডারি লায়াবিলিটি থাকছে। মানে যদি সেই ব্যক্তি ডিফল্ট করে, তখন আমার মানে যে ব্যক্তিটি এখানে গ্যারেন্টিটা দিচ্ছে, তার অ্যাক্টিভনেস বা তার রোলটা কিন্তু সবসময় ডরমেন্ট থাকছে। যদি ডিফল্ট করা হয়, তখনই সে মানে যা ক্ষতি হবে বিকজ অফ দ্য ডিফল্ট, সেটা দেওয়ার জন্য এই দ্য থার্ড পার্টি, যেটা হলো গ্যারেন্টার বা সিওরিটি, তার রোলটি অ্যাক্টিভ হবে। মানে আমরা বুঝতে পারছি যে ইনার ক্ষেত্রে ইট ইজ এ সেকেন্ডারি লায়াবিলিটি। তারপর এক্সিস্টিং লায়াবিলিটিও নিশ্চয়ই থাকতে হবে, যেখানে একটা বাধ্যমান দায় অলরেডি আছেই। মানে কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি সবসময়ই লোন বা এরকম ক্ষেত্রেই আমরা দেখতে পাই, যেখানে কোনো একটি জিনিস বা এক্সচেঞ্জ হয়েছে বা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আর প্রতিশ্রুতি দেওয়ার সময় যেহেতু ক্রেডিটার একটু হেজিটেশন ফিল করছেন, তার জন্য উনি বলছেন যে তুমি কোনো গ্যারেন্টি বা সিওরিটি নিয়ে আসো।
এটা আমরা কিন্তু অনেক সময় চাকরির ক্ষেত্রেও দেখি যে আপনি যদি একটা আননোন জায়গার মধ্যে চাকরি খুঁজতে যান তখন আপনাকে রেফারেন্স বা রেফারি বা গ্যারেন্টারের কথা বলা হয়। হোয়াট ইফ ইউ আর এ টেররিস্ট, হোয়াট ইফ আপনি অন্য কোনো দেশ থেকে এসে ঢুকে পড়েছেন, তার জন্য আপনার পরিচিত কেউ থাকাটা কোম্পানির জন্য লিগালি অ্যাকচুয়ালি খুব ভালো হয়ে যায়। ওরা একটু লিগালি একটা আশ্বাসন পায় যে আপনার লিগ্যালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। তার জন্য আমরা গ্যারেন্টিকে বিভিন্ন পরিস্থিতি দেখি যে আমরা কোম্পানির ক্ষেত্রে বা স্পেশালি যখন এইরকম কোনো ট্রানজ্যাকশন হয় পয়সার, তখন তার রোলটা অবশ্যই থেকে যাচ্ছে। তারপর প্রমিস টু পে মাস্ট বি কন্ডিশনাল। এখানের মধ্যেও কিন্তু এই গ্যারেন্টির যে মেইন প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছে, মানে গ্যারেন্টার দিচ্ছে কাকে? প্রিন্সিপাল ডেটারকে, যে যদি সে পয়সা না দিতে পারে, সে অ্যাকচুয়ালি ক্রেডিটারকে বলছে যদি প্রিন্সিপাল ডেটার না দেয় তখন আমি দেব। সো যদি পরবর্তীতে আমরা দেখব যদি সে দিয়ে দেয়, তারপরে অ্যাকচুয়ালি যে এখানে সিওরিটি আছে বা গ্যারেন্টার, সে কিন্তু ক্রেডিটারের জায়গায় চলে আসে। এটাকে আমরা সাবরোগেশন বলেও বলি, যেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। বিবেচনা থাকতে হবে অবশ্যই, এখানে কনসিডারেশন বা বিবেচনার দরকার আছে। কম্পিটেন্সি থাকতে হবে, পার্টি শুড বি কম্পিটেন্ট। এমন হতে পারে না যে সেকশন 10 বা সেকশন 11-এ যা কথা বলা আছে সেটি কিন্তু এই পক্ষেও এলিজিবল। মানে এজ বা সাউন্ড মাইন্ডে থাকাটা ইভেন ফর দ্য কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি ইজ ইম্পর্টেন্ট। সম্মতি থাকতে হবে, ইট শুড বি মেড আউট অফ কনসেন্ট, নট আউট অফ এনি আদার প্রেশার অর ফোর্স। আরেকটি কনসেপ্ট গ্যারেন্টির মধ্যে থাকছে, সেটাকে কন্টিনিউইং গ্যারেন্টিও বলা হয়। বেসিক্যালি কন্টিনিউইং গ্যারেন্টি বিষয়টা হলো আ গ্যারেন্টি উইচ এক্সটেন্ডস টু এ সিরিজ অফ ট্রানজ্যাকশন। মানে বেসিক্যালি এরকম কোনো চুক্তি যেটাকে সিরিজ অফ ট্রানজ্যাকশন হচ্ছে, তার মধ্যে সবগুলি সিরিজের জন্যই গ্যারেন্টি সে নিচ্ছে। একটি এক্সাম্পল এখানে সাইড করি যদি আমরা বুঝতে পারবো। দেখেন এখানে এক্সাম্পল লেখা আছে, রাহুল রানস এ স্মল বিজনেস অ্যান্ড অফেন বাইজ গুডস অন ক্রেডিট ফ্রম শর্মা অ্যান্ড কোম্পানি। রাহুল একটি বিজনেস চালায়, আর সে শর্মার কোম্পানি যারা সাপ্লায়ার, ওদের কাছ থেকে ক্রেডিটের মধ্যে সবসময় প্রোডাক্ট বা গুডস নেয়। শর্মা অ্যান্ড কোম্পানি এই গুডস সাপ্লাই করতে ওরা ক্রেডিটের মধ্যেই ওকে গুডস বরাবর দিয়ে যাচ্ছে। বাট দে ওয়ান্ট সাম অ্যাসুরেন্স দ্যাট দে উইল বি পেইড ফর দ্য গুডস। কিন্তু ব্লাইন্ডলি তো কোনো কোম্পানি দিতে পারে না, তার জন্য ওরা একটা অ্যাসুরেন্স দেওয়ার জন্য বলে রাহুলকে যে সে পয়সাটা দিয়ে দিবে। রাহুলস ফ্রেন্ড বিজয় অফার্স এ কন্টিনিউইং গ্যারেন্টি। এইটা হলো এক্সাম্পল অফ কন্টিনিউইং গ্যারেন্টি। দেখেন এখানে বিনয় কি বলছে কোম্পানিকে, শর্মান কোম্পানিকে, যে আই উইল গ্যারেন্টি পেমেন্ট ফর এনি গুডস you supply to Rahul over the next year up to total of 10,000 rupees। মানে আগামী এক বছরের জন্য 10,000 টাকা অবধি যতটাই ক্রেডিট সে নোক, আমি এটার জন্য আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। তো এইটা হলো একটা এক্সাম্পল যেখানে আমরা কন্টিনিউইং গ্যারেন্টি কি বুঝতে পারি। নেক্সট আমরা স্পেসিফিক গ্যারেন্টিটা কি ওটা বোঝার চেষ্টা করি। স্পেসিফিক গ্যারেন্টি নাম থেকে বোঝা যাচ্ছে যে এটি কিন্তু একটা স্পেসিফিক কোনো উদ্দেশ্যের জন্যই দেওয়া হয়েছে। আ সিঙ্গল ট্রানজ্যাকশন ইজ গ্যারেন্টেড, আনলাইক কন্টিনিউইং গ্যারেন্টি। এখানে কিন্তু যে কোনো একটি বস্তুর জন্যই বা বিষয়ের জন্য গ্যারেন্টিটা দেওয়া হয়েছে, আর যে মুহূর্ততে সেই রকম ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে, গ্যারেন্টি অর দ্য কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি উইল কাম টু এন এন্ড। আর এটি সিওরিটি কিন্তু যে কোনো সময় রিভোক করে দিতে পারে। এক্সাম্পলটা দেখে নিন এখানে, অনন্যা ওয়ান্টস টু রেন্ট এন অ্যাপার্টমেন্ট বাট ডাজ নট হ্যাভ এনাফ ক্রেডিট হিস্ট্রি টু কনভিন্স দ্য ল্যান্ডলর্ড মিস্টার প্যাটেল দ্যাট শি ক্যান বি ট্রাস্টেড টু পে দ্য রেন্ট। আজকাল তো ইভেন আপনার লোন নেওয়ার সময় আমরা দেখছি যে একটা ক্রেডিট স্কোর থাকছে, সেটা আমরা অনলাইন খুব সহজে পেয়ে যাই। আপনার যদি লোন পেতে হয়, আপনি ব্যাংকে যখনই আপনার অর্জিটা দেবেন, অ্যাপ্লিকেশন দেবেন, তখন সে আপনার ক্রেডিট স্কোরটা চেক করে। তো এই ক্ষেত্রেও মানে অনেক সময় হয় যে যখন আপনি রেন্ট নিতে যান তখন কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা বিচার করা হয়। তো এইটি এরকমই একটা এক্সাম্পল। অনন্যার পরিস্থিতিটা সেম ছিল। এখানে অনন্যার আঙ্কেল রাজ তারপরে তাকে হেল্প করতে রাজি হয়ে যান। উনি বলেন যে উনি মিস্টার প্যাটেলকে একটি গ্যারেন্টি দেন যে যদি অনন্যা পয়সা দিতে ফেল করে যায়, তাইলে আমি ওর 1 মাসের রেন্ট কভার করে দেব। মানে 1 মাসের পর ওরা ওদের কাছে সময় থাকবে বের করে দেওয়ার। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ স্পেসিফিক গ্যারেন্টি। তো আমরা বুঝতেই পারছি যে দেয়ার ক্যান বি ডিফারেন্ট কাইন্ডস অফ গ্যারেন্টি। যেমন ফার্স্ট অফ অল ইট ক্যান বি রেট্রোস্পেক্টিভ প্লাস প্রসপেক্টিভ। মানে অনেক সময় সম্ভব হতে পারে, অনেক সময় মানে বর্তমানের জন্য, অনেক সময় মানে কাভারেজটা একটু লম্বাও হতে পারে, দ্যাট ইজ প্রসপেক্টিভ। স্পেসিফিক আর কন্টিনিউইং হতে হবে। তারপর সাবজেক্টের হতে পারে, কোনো সময় পার্টের জন্য গ্যারান্টি দেওয়া হতে পারে, কোনো সময় পুরোটার জন্যই দেওয়া হতে পারে। মে বি এন অ্যাসার্টেন ডেথ, একটি অ্যামাউন্ট নেওয়া হয়েছে, সেটা একটা সার্টেন একটা অ্যামাউন্ট জানা আছে, ওইটার উপরেই গ্যারেন্টি দেওয়া হয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাবসলিউটার অ্যান্ড কন্ডিশনাল গ্যারেন্টি। অ্যাবসলিউটার অ্যান্ড কন্ডিশনাল গ্যারেন্টি হলো দিজ আর দ্য 5 কাইন্ডস অফ গ্যারেন্টি বা গ্যারেন্টির 5টি বিভিন্ন ধরন দেখছি।
এখন আমরা দেখি যে রিভোকেশন অফ কন্টিনিউইং গ্যারেন্টি কী করে হচ্ছে। বেসিক্যালি নোটিশ দিয়ে হতে পারে, যে কোনো একটি পার্টি আর একটা পার্টিকে নোটিশ দিতে পারে, স্পেশালি সিওরিটি নোটিশটা দেয় ক্রেডিটরকে যে আমি আর এই গ্যারেন্টিতে থাকছি না। সো দিস ক্যান বি ওয়ান অফ দ্য ওয়েজ টু টার্মিনেট অর রিভোক গ্যারেন্টি। দ্বিতীয়ত বাই ডেথ, সিওরিটির যদি মৃত্যু হয়ে যায়, যদি সে মারা যায়, তখনও কিন্তু কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি উইল কাম টু অ্যান এন্ড। তারপর ভ্যারিয়েশন ইন কন্ট্রাক্ট, যদি কোনো রকমের পরিবর্তন বা মডিফিকেশন হয় তখন অরিজিনাল চুক্তিটি তো শেষ হয়ে যাবে, তার জন্য আমরা বলতে পারি যে রিভোকেশন হয়ে যাবে কন্টিনিউইং গ্যারেন্টির। তারপর ক্রেডিটার্স অ্যাক্ট অর অমিশন, অনেক সময় ক্রেডিটার এমন কোনো কাজ করতে পারে যেটাতে বোঝা যেতে পারে যে তার উদ্দেশ্যটা অন্যরকম, আর দিস ক্যান ইম্প্যাক্ট অ্যান্ড ইট ক্যান লিড টু রিভোকেশন অফ দ্য গ্যারেন্টি। পঞ্চম, অফকোর্স নোভেশন, যদি নতুন কোনো এগ্রিমেন্টে যায় তখন পুরনো এগ্রিমেন্ট অফ বা কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি উইল কাম টু অ্যান এন্ড। এখন আমরা চট করে কিছু অধিকার দেখে নিচ্ছি যে সিওরিটির অধিকার কী কী থাকছে। প্রথমত, এগেইনস্ট দ্য ক্রেডিটর হি ক্যান আস্ক দ্য ক্রেডিটর টু সু দ্য ডেটার। অনেক সময় সিওরিটি বা গ্যারেন্টি যে দিচ্ছে সে কিন্তু ক্রেডিটর ব্যাংককে বলতে পারে যে তুমি প্রিন্সিপাল ডেটারের এগেনস্টে কেস বা মামলা করে দাও। দ্বিতীয়ত, এগেইনস্ট দ্য প্রিন্সিপাল ডেটার, মানে যে মেইন ব্যক্তি যে ধার নিয়েছিলেন বা লোনটা নিয়েছিলেন, সিওরিটি ইজ এন্টাইটেল টু এভরি রেমেডি উইচ দ্য ক্রেডিটর হ্যাজ এগেইনস্ট দ্য ডেটার। প্রিন্সিপাল ডেটারের এগেনস্টে কিন্তু দুটো ব্যক্তিরই অ্যাকচুয়ালি ইকুয়াল রাইটস বা অব্লিগেশনস থাকছে। সে যতটুকু ক্রেডিটরের কাছে রেসপন্সিবল বা অব্লিগেটেড, ততটুকুই সিওরিটির কাছে অব্লিগেটেড, স্পেশালি যখন সিওরিটি নিজের কাজটা অলরেডি করে ফেলে। প্লাস যদি কো সিওরিটিস থাকে, মানে দুজন সিওরিটি যদি থাকেন যে দুজনেই সিওরিটি দিয়েছেন বা গ্যারেন্টি দিয়েছেন, তখন এগেনস্ট ইচ আদারও ওদের অ্যাকচুয়ালি কিছু জয়েন্ট লায়াবিলিটি বা জয়েন্ট অধিকার থেকে যাচ্ছে। নেক্সট আমরা দেখছি যে ক্রেডিটার এগেনস্টে সিওরিটি কী কী আছে অধিকার, যেমন আস্ক দ্য ক্রেডিটর টু সু দ্য ডেটার, আমি বললাম। তারপর রিকোয়ার্স দ্য ক্রেডিটর টু টার্মিনেট দ্য ডেটার সার্ভিস, ওর যেগুলি ডেটারের যা পাওয়ার ছিল সেই সার্ভিসগুলি বন্ধ করে দিতে পারে। ক্লেম টু এনি সেট অফ, যদি কোনো আগের কোনো সেটেলমেন্ট থাকে তখন সিকিউরিটি এগেইনস্ট দ্য ক্রেডিটর সেটাও সেট করতে পারে। অ্যাক্সেস টু দ্য ডেটার সিকিউরিটি, সিকিউরিটি অ্যামাউন্ট যেটা দেওয়া হয়েছে যদি এখানের মধ্যে যদি সিকিউরিটি যদি সেটা দিয়ে দেয় অলরেডি, তখন যেটা ক্রেডিটরের কাছে আছে এখন কিন্তু টেকনিক্যালি ইট শুড কাম টু দ্য সিকিউরিটি। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেয়ার টু রাইট টু শেয়ার রিডাকশন, তো যদি এরকম কোনো রিডাকশন করার স্কোপ থাকে তখন এইটাও অধিকার হিসাবে নেওয়া যেতে পারে। এগেইনস্ট দ্য প্রিন্সিপাল ডেটার এখন দেখে নিচ্ছি কী কী অধিকার। রাইট টু সাবরোগেশন, আমি যখন বললাম যে যেই মুহূর্ততেই সিওরিটি ক্রেডিটরকে যে অ্যামাউন্টটা প্রিন্সিপাল ডেটার দেওয়ার কথা ছিল সেটা দিয়ে দিবে, নাও হি ইজ স্টেপিং ইন টু দ্য শুজ অফ দ্য ক্রেডিটর, মানে ক্রেডিটরের যা রাইটস ছিল এখন প্রিন্সিপাল ডেটারের কাছে ইট উইল ট্রান্সফার টু দ্য সিওরিটি। তারপর রাইটস এস টু সিকিউরিটি উইথ দ্য ক্রেডিটর, যা যা অধিকার ছিল সে পেয়ে যাবে। রাইটস অফ ইনডেমনিটি, যদি তার কোনো লস হয় ওইটার জন্য সেটাও কিন্তু সে পেতে পারে। সে কম্পেল করতে পারে প্রিন্সিপাল ডেটারকে টু পারফর্ম দ্য প্রমিস, মানে সে তো দিয়ে দিয়েছে অ্যামাউন্টটা অ্যাজ এ সিওরিটি, বাট এখন সে প্রিন্সিপাল ডেটারকে কম্পেল করতে পারে তাকে পয়সাটা রিটার্ন করার জন্য। অ্যান্ড লাস্ট, প্রুভ দ্য ডেথ ইন ব্যাংক্রাপসি অফ দ্য ডেটার, যদি ডেটার বা প্রিন্সিপাল ডেটার যদি ব্যাংক্রাপ্ট হয়ে থাকেন তখন এই প্রুভ করে দিলেই দ্য কন্ট্রাক্ট উইল কাম টু এন এন্ড বা দিস কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি উইল বি কমপ্লিটেড। তো এই 5টি অধিকার ওর থাকছে। কো সিকিউরিটির এগেনস্টে আমি অলরেডি বললাম যে কিছু অধিকার থাকবে সিকিউরিটির, যেমন রাইট টু শেয়ার দ্য সিকিউরিটিস, যে সিকিউরিটি অ্যামাউন্ট থাকবে এটা কো সিকিউরিটিরা শেয়ার করতে পারে। রাইট টু কন্ট্রিবিউশন, দুটি সিকিউরিটি যদি থাকে ওরা দুটি পক্ষই কিন্তু ইকুয়ালি লায়েবল টু কন্ট্রিবিউট, মানে যদি ওদের আলটিমেটলি দে হ্যাভ টু স্টেপ ইন টু দ্য শুজ অফ দ্য ক্রেডিটর, তখন প্রথমে তো ওদের সেই কাজটি করতে হবে। তখন প্রিন্সিপাল ডেটার যদি ফর এক্সাম্পল 1 লাখ রুপিসের লোন নিয়েছিল, তখন যদি দুজন সিকিউরিটি থাকেন তো 50,000 দুজন দিয়ে দে ক্যান কন্ট্রিবিউট জয়েন্টলি। রাইট টু কাউন্টার সিকিউরিটি, সো সিকিউরিটির জন্য ওদের কাউন্টার করার ওদের অধিকার থাকবে। রাইট টু প্লিড দ্য কো সিকিউরিটিজ অ্যান্ড দ্য ডেটার ইন ওয়ান স্যুট, একটি স্যুটের মধ্যেই ওরা কো সিকিউরিটিজ আর ডেটারের এগেনস্টে মামলা করে দিতে পারে, মানে যদি একটি সিকিউরিটি ডরমেন্ট হয়ে যায় কিছু দেয় না তার এগেনস্টেও মামলা হয়ে যেতে পারে। রাইট অফ ক্রেডিটার্স এগেনস্ট সিকিউরিটি, দেখে নিচ্ছে এখন কী কী হতে পারে। ক্রেডিটারের সিকিউরিটির এগেনস্টে কী কী অধিকার থাকছে। প্রথমত, ডিমান্ড পেমেন্ট উইচ ইজ ডিউ, যদি প্রিন্সিপাল ডেটার পয়সা দিচ্ছে না তো পয়সা দেওয়ার জন্য বাধ্য করা যাবে।
প্রসিড এগেইনস্ট সিকিউরিটি বিফোর রিস্টোরিং দ্য ডেটার অর সিকিউরিটি। সিকিউরিটি যে অ্যামাউন্টটা আছে সেটা তো ব্যাংকের কাছে বা ব্যক্তির কাছে থাকছেই, কিন্তু প্রথমত সে এক্সপ্লোর করবে কাকে? সিকিউরিটিকে। যে সিকিউরিটির আগে সে সিকিউরিটিকে এক্সপ্লোর করতে পারে যে ইয়োর ফার্স্ট পার্টি হ্যাজ মেড এ ডিফল্ট, সে প্রিন্সিপাল ডেটার পয়সাটা দিতে পারলো না। ক্লেম ফর লিগাল এক্সপেন্সেস, এখন যদি এরকম হয় যে ওদের মানে ক্রেডিটরের কোনো মামলাতে যেতে হয়, তখন সিকিউরিটির কাছ থেকে সে মামলার ক্ষতিপূরণটা বা কম্পেনসেশন অ্যামাউন্টটা চাইতে পারে। তারপর প্রোভাইড এগেইনস্ট দ্য অফিসিয়াল রিসিভার ইন এনি কেস অফ সিকিউরিটিজ ইনসলভেন্সি, যদি এইরকম দেখা যায় যে সিকিউরিটি ইনসলভেন্ট হয়ে গেছেন, ব্যাংক্রাফ্ট হয়ে গেছেন, তখন সেও কিন্তু অফিসিয়াল রিসিভার চাইতে পারে এরকম ইনস্ট্যান্সেসের মধ্যে। তারপর প্রসিড এগেইনস্ট এনি ওয়ান সিকিউরিটি ইন দ্য কেস অফ কো সিকিউরিটিজ, যে কোনো একজন সিকিউরিটিকে সে অ্যাপ্রোচ করতে পারে, দ্যাট ইজ হিজ ইন্ডিপেন্ডেন্ট উইল, যে যদি দুজন তিনজন আছেন সিকিউরিটিজ, যে কোনো সিকিউরিটিকেই ক্রেডিটর অ্যাপ্রোচ করতে পারে ফর দ্য পেমেন্ট। রাইট অফ কো সিকিউরিটিজ কিছু নিজের মধ্যেও থাকছে, যেমন কো সিকিউরিটিজ উইল হ্যাভ দ্য রাইট, সেকশন 132 অফ ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট হ্যাজ ক্লিয়ারলি স্টেটেড দ্যাট যখন দুজন সিকিউরিটি থাকবে, আর রিলিজ বাই দ্য ক্রেডিটর অফ ওয়ান অফ দ্যাম ডাজ নট ডিসচার্জ দ্য আদার, যদি একজন ক্রেডিটর ছুটে যায় আরেকজনকে কিন্তু ছাড়া হবে না। সো কন্ট্রিবিউটর কো সিকিউরিটিজের যে রুলটি ওটা থাকছে, মানে দুজন কো সিকিউরিটি থাকছে, সেদের একসাথে কন্ট্রিবিউট করে যে অ্যামাউন্টটা আছে সেটা ইকুয়ালি দিতে হবে, প্লাস ইকুয়ালিটি বা সমানত্বটা মেনে যেতে হবে। আর্টিকেল 14 আমাদেরকে ক্লিয়ারলি ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে আর্টিকেল 14 বলেই দিয়েছে যে দেয়ার শুড বি ইকুয়াল ট্রিটমেন্ট, বা ইকুয়ালিটি বলতে আমরা কী বুঝি? সমানত্বর অধিকার, যে আমি সবসময়ই সেই সমানত্বটা মৌলিক অধিকার হিসাবে ক্লেম করতে পারি। সো কো সিকিউরিটি যখনই থাকছে, আমার যতটুকু লায়াবিলিটি থাকবে অ্যাজ এ সিকিউরিটি, তারও কিন্তু এতটুকুই থাকবে। তারপরে ডিসচার্জ অফ সিকিউরিটি কী করে হয়ে যায় আমরা দেখে নিই চট করে। ফ্রম দ্য সাইড অফ দ্য প্রিন্সিপাল কী করে ডিসচার্জ হয়ে যাবে? বাই রিভোকেশন, যদি রিভোক হয়ে যায় তখন, বাই ডেথ যদি মৃত্যু হয়ে যায়, বাই জেনারেল রুলস অফ কন্ট্রাক্ট, যদি জেনারেল রুলস যা ছিল চুক্তির সেটা যদি লঙ্ঘন করা হয় তখনও সেটা ডিসচার্জ হয়ে যাবে, প্লাস বাই পেমেন্ট বাই দ্য ডেটার। সিকিউরিটি তখন ডিসচার্জ হয়ে যাবে অটোমেটিকলি যদি প্রিন্সিপাল ডেটার তার অ্যামাউন্টটা দিয়ে দেয়। মানে আজকে যদি লোন নেওয়ার সময় আপনি একজনকে সিকিউরিটি বানালেন, ক্রেডিটরকে বললেন যে এই আমার সিকিউরিটি, বাট আপনি টাইম ডিউরেশনের মধ্যে লোনটা যদি রিপে করে দিচ্ছেন, তখন কিন্তু সিকিউরিটির কোনো এখানে আর রোল থাকছে না, বা আমরা বলতে পারি যে সিকিউরিটি এখানে অটোমেটিকলি ডিসচার্জ হয়ে যাবে। আরও কিছু প্রকারও থাকছে, যেমন ভেরিয়েশন যদি হয় কোনো কন্ট্রাক্টের মধ্যে, তখন আমরা বলতে পারি যদি মানে ফ্রম দ্য সাইড অফ দ্য ক্রেডিটর, প্রথমটা আমরা দেখলাম ফ্রম দ্য সাইড অফ দ্য প্রিন্সিপাল, এখন আমরা দেখছি যে ডিসচার্জ সিকিউরিটির হবে কিন্তু ফ্রম দ্য সাইড অফ দ্য ক্রেডিটর। কী হতে পারে? যদি ভেরিয়েশন হয়ে যায় কোনো একটি চুক্তির কোনো একটি রুলস বা কোনো একটা কমননেস ছিল বা কোনো একটি মতামত ছিল যেটা ওরা আগে ইউনিফর্মলি একসাথে বসে বানিয়েছিল, ওইটার মধ্যে কোনো একটা ভেরিয়েশন চলে আসলো, সেটাতে কিন্তু সিকিউরিটি ডিসচার্জ হয়ে যেতে পারে। তারপর রিলিজ অফ দ্য ডেটার বাই দ্য ক্রেডিটর, যদি ক্রেডিটর যদি ডেটারকে রিলিজ করে দেয়, তখন আমরা বলতে পারি যে সিকিউরিটি রিলিজ হয়ে যাবে বা ডিসচার্জ হয়ে যাবে। থার্ড, যদি প্রিন্সিপাল ডেটার কম্পাউন্ড হয়ে যায় বা যদি সে টাইম পেয়ে যায় এক্সট্রা বাই দ্য ক্রেডিটর, অনেক সময় যদি ক্রেডিটর এক্সট্রা টাইম দিয়ে দেয় তখনও কিন্তু সিকিউরিটি ডিসচার্জ হয়ে যাবে। তারপর এগ্রিমেন্ট নট টু সু দ্য ডেটার, যদি এরকম কোনো এগ্রিমেন্ট হয়ে যায় যে ডেটারকে সু করাই যাবে না, তখনও কিন্তু সিকিউরিটি এখান থেকে ডিসচার্জ হয়ে যেতে পারে। মানে যেহেতু এইখানের মধ্যে দেখা যাচ্ছে যে ক্রেডিটর খুব বেশি সফটলি ডিল করছে, তো সিকিউরিটি উইল অটোমেটিকলি বি ডিসচার্জ। লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্রেডিটার্স অ্যাক্ট অর ওমিশন ইম্পারিং সিকিউরিটিজ রেমেডি। সো ক্রেডিটরের কোনো কাজ বা ওমিশন যাতে সিকিউরিটির রেমেডি হয়ে যায়, এরকম ক্ষেত্রে আমরা বলতে পারি যে ক্রেডিটরের পক্ষ থেকে ডিসচার্জ অফ সিকিউরিটি হয়ে যেতে পারে। সো আমরা এখন স্পষ্টভাবে বুঝতে পারি যে ডিসচার্জ অফ সিকিউরিটি ক্যান বি ফ্রম দ্য সাইড অফ দ্য কন্ট্রাক্ট ইটসেলফ, কোনো সময় চুক্তির থেকেই ডিসচার্জ হয়ে যেতে পারে। কোন সময়? যেমন যদি মিসরিপ্রেজেন্টেশনে কোনো গ্যারেন্টির চুক্তি করা হয় যে এ বি বনে এই পুরো চুক্তিটা গঠন করলো, তখন যেহেতু সে বি আর এ নয়, তখন যে মোমেন্টে এই ইনফরমেশনটি পাওয়া যাবে তখন দিস গ্যারেন্টি অবটেন বাই মিসরিপ্রেজেন্টেশন উইল লিড টু ডিসচার্জ অফ সিকিউরিটি। নেক্সট, গ্যারেন্টি উইচ ইজ অবটেন বাই কনসিলমেন্ট, কোনো একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন মানে চেপে রাখা দেওয়া হয়েছে। কনসিল করার উদ্দেশ্যটা কি এখানে? নিশ্চয় যে যাতে সে আনডিউ কোনো অ্যাডভান্টেজ পেতে পারে। অনেক সময় আজকে যদি কেউ ব্যাংক্রাফ্ট হয়ে যায়, সে কিন্তু এই কন্ট্রাক্ট বা এই চুক্তিতে ঢোকার জন্য একদমই এলিজিবল নয়। তো এইরকম কোনো ভাইটাল ইনফরমেশন যদি চেপে রেখে দেওয়া হয়, তখন ডিসচার্জ অফ সিকিউরিটি হয়ে যেতে পারে।
তারপর ফেলিয়ার অফ কো সিউরিটিস টু জয়েন, এখন যদি সিউরিটি যদি সেই ভিত্তিতেই এগ্রি করেছে যে আরেকজন সিউরিটিও থাকবেন আর দুজন মিলে আমরা এই কন্ট্রাক্টের মধ্যে সিউরিটির কাজ করব, একজন সিউরিটি যদি জয়েন না করে তো দ্বিতীয় যে সিউরিটি সেও কিন্তু পিছিয়ে যেতে পারে বা বলতে পারে যে আমাকে ডিসচার্জ করে দেওয়া উচিত। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ফেইলিয়ার অফ কনসিডারেশন, যদি কনসিডারেশন দিতে বা বিবেচনা দিতে এখানের মধ্যে ফেলিয়ার হয়ে যায় তখনও সিউরিটি অটোমেটিকলি ডিসচার্জ হয়ে যাবে। তো আমরা অ্যাকচুয়ালি এখন অবধি যা বুঝেছি যে কিছু ফারাক আছে কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি আর কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটির মধ্যে। আমরা এখন দেখি যে সে বেসিক ডিফারেন্সগুলি কী। প্রথমত যখন আমরা পার্টিজের বিষয়ের কথা বলি তখন আমরা অলরেডি দেখলাম যে ইন্ডেমনিটিতে বেসিক্যালি বা ক্ষতিপূরণের চুক্তিতে দুটি পার্টি থাকছে, বাট কন্ট্রাক্ট অফ গ্যারেন্টির মধ্যে প্রিন্সিপাল ডেটার, ক্রেডিটার আর সিউরিটি তিনটি পার্টি থাকছে। তো আমরা বলতে পারি ওয়ান ইজ আ বাইল্যাটারাল কন্ট্রাক্ট বা যেখানে দুটি ব্যক্তি থাকছে, অ্যান্ড দ্য আদার ইজ এ ট্রাইপার্টিড এগ্রিমেন্ট যেখানে তিনটি পার্টি থাকছে। দ্বিতীয় আমরা আরেকটি মানে ডিফারেন্স যদি দেখতে চাই, আমরা বলতে পারি যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটিতে বেসিক্যালি একটি কন্ট্রাক্ট বা একটি চুক্তিই থাকছে, কার মধ্যে ইন্ডেমনিটি যে দিচ্ছে ইন্ডেমনিফায়ার আর ইন্ডেমনিটি হোল্ডার। সো দের ইজ অনলি ওয়ান কন্ট্রাক্ট বিটুইন বোথ অফ দেম। কিন্তু কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি সেই দিকে একটু স্পেশাল, ওইখানের মধ্যে সব পক্ষর একজন আরেকজনের এগেইনস্টে কিন্তু একটি চুক্তি থাকছে। যেমন প্রিন্সিপাল ডেটারের একটা চুক্তি থাকছে ক্রেডিটারের সাথে, ক্রেডিটারের একটি চুক্তি থাকছে সিউরিটির সাথে, সিউরিটিরও একটি চুক্তি থাকছে প্রিন্সিপাল ডেটারের কাছে যে যদি সে দিতে না পারে তখন আমি দেব। তো এখানের মধ্যে কন্ট্রাক্ট বা নাম্বার অফ কন্ট্রাক্টস আর অলমোস্ট 3। থার্ড, অ্যান ইমপ্লাইড কন্ট্রাক্ট বিটুইন সিউরিটি অ্যান্ড দ্য প্রিন্সিপাল ডেটার exists. The principal debtor is bound himself to indemnify the surety for the sum that he has paid. So আমরা অনেক সময় দেখি যে সিউরিটি এখানে আমাদের কিন্তু একটা ইমপ্লাইড একটা প্রতিশ্রুতি দিচ্ছেই যে আমি ক্ষতিপূরণটা দিয়ে দিব। তো আমরা বেসিক্যালি এখানে বুঝতে পারছি যে প্রাইমারি লায়াবিলিটি আর সেকেন্ডারি লায়াবিলিটিটাও একটি পয়েন্ট অফ ডিফারেন্স হতে পারে, যে প্রাইমারি লায়াবিলিটি দেখা যাচ্ছে কোন ক্ষেত্রে, কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটির ক্ষেত্রে, বাট যখন আমরা কন্ট্রাক্ট অফ গ্যারেন্টির কথা বলছি তখন কিন্তু সিউরিটির যে লায়াবিলিটি দ্যাট ইজ অলওয়েজ সেকেন্ডারি, বিকজ আনলেস there is a default by the principal debtor, surety will never be made responsible. So তার জন্য আমরা বলতে পারি যে এইখানের মধ্যে it is more of secondary in nature. আরেকটা পয়েন্ট অফ ডিফারেন্স অফকোর্স হলো যে indemnity is a contingent contract unlike contract of guarantee which is very much realistic about a contingent না, যেহেতু indemnity আমরা কি দেখছি it is always dependent on the condition, হতে পারে নাও হতে পারে। যেন ইন্স্যুরেন্সের এক্সাম্পলটা দিলাম, আজকে যদি একটি ব্যক্তির ঘরে কোনোদিন আগুন লাগেই না তখন কিন্তু তার ইন্স্যুরেন্সের সব প্রিমিয়াম সে এমনিই দিয়ে গেল, কিন্তু গ্যারেন্টির ক্ষেত্রে কিন্তু এই লায়াবিলিটিটা ইজ নেভার কন্টিনজেন্ট, ইট ইজ অলওয়েজ অ্যাকচুয়াল লায়াবিলিটি। কেন? এখানে একটি অ্যামাউন্টের ভিত্তিতেই পুরো কন্ট্রাক্ট অফ গ্যারেন্টিটি এস্টাবলিশ করা হচ্ছে। তো যখন স্থাপন করা হয় এরকম কোনো চুক্তি তখন একটি ব্যক্তি অলরেডি একটি অ্যামাউন্ট অফ মানি নেওয়ার জন্য তার ইন্টারেস্টটা দেখায়, তারপরে সে সিওরিটিকে কনভিন্স করে যে তুমি সিওরিটি যদি হও তখন আমাকে ক্রেডিটার লোন দেবে। সিওরিটির পজিশন নিয়েও ক্রেডিটার নিজস্ব স্পষ্টতা এক্সপ্রেস করে, সে তার জানার সব অধিকার আছে যে আলটিমেটলি সিওরিটি সে পজিশন আছে কিনা, সব ক্ল্যারিফিকেশনের পরই আমরা বলতে পারি যে এইরকম চুক্তির গঠন হতে পারে। তো আমরা শেষে এটি বুঝতে পারি যে কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিটি বা কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি হলো একটি স্পেশাল ক্যাটাগরি অফ চুক্তি, যেখানে আমরা দেখলাম যে স্পেসিফিক্যালি একটি রিজনের জন্যই কিন্তু চুক্তিটা করা হচ্ছে। Unlike the other contracts which we have seen in the general rule of section 1 to 75, যেখানে চুক্তি অনেক সময় আমি একদম ডেইলি এক্সাম্পলস দিলাম যে আমরা বাজারে যাচ্ছি, মাছ কিনছি, সবজি কিনছি, ডে টু ডে অ্যাক্টিভিটিস করছি, যে কোনো কমার্শিয়াল অ্যাক্টিভিটিতেই চুক্তি থাকছে। কিন্তু আনলাইক অর্ডিনারি অর জেনারেল কন্ট্রাক্ট, স্পেশাল কন্ট্রাক্টস আর লিটল ডিফারেন্ট। স্পেশাল কন্ট্রাক্টসের জন্য আমরা এখানে দেখলাম ইন্ডেমনিটি আর গ্যারেন্টি দুটো চুক্তিতেই উদ্দেশ্যটা কিন্তু খুব স্পষ্ট। প্রথমে ইন্ডেমনিটিতে যদি তার কোনো লস হয় সেই লসটাকে বা ক্ষতিটাকে পূরণ করে দেওয়া, আর ইন দ্য কেস অফ কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি এইখানে ডিফল্ট হয়ে যায় যদি প্রিন্সিপাল ডেটারের, তখন সিওরিটি পেমেন্টটা করবে। সে একটি অ্যাসুরেন্স দিচ্ছে যে আমি আছি, তো আমার ভিত্তিতে তুমি পয়সাটা দিতে পারো, সেই ক্রেডিটারকে সেই অ্যাসুরেন্স দেওয়াটাকে আমরা বলতে পারি। তো আমরা অবশেষে এটা বলতে পারি যে দিস টু কন্ট্রাক্টস
are special form of contracts which are very important to understand যে কন্ট্রাক্ট বা চুক্তি কিভাবে ক্ষতিপূরণ বা কিভাবে এরকম প্রতিশ্রুতি দিতে সাহায্য করে যখন আমরা ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারি আর একটি ট্রাইপার্টিট এগ্রিমেন্টের মাধ্যমে কন্ট্রাক্ট অফ গ্যারেন্টি আমরা ইনস্টিটিউট করতে পারি। সো আই হোপ এই ডিসকাশন থেকে আমাদের কিছু ক্ল্যারিটি হলো যে স্পেশাল চুক্তি কিভাবে কাজ করে। ধন্যবাদ। Hi, my name is Gillette Sam and I teach sociology at IIT Kanpur. I'm here to tell you a little bit about how we can think about globalization in a sociological manner. Now, one of the important concepts in the field of globalization and particularly global studies is that of global flows. It's a term that was developed by the sociologist and anthropologist Arjun Appadurai. He said that as the world is becoming a more and more global place, you increasingly see the movement of different types of things, both tangible and non-tangible, across multiple national borders. To begin with, you can look at how your day proceeds. I often need a cup of tea to actually start my day. Now, if you think about it, tea that we drink is not something that is that originated in India. It's actually a drink that comes to us from quite far away in China. And this is something that has happened not immediately, but it has happened 400 or 500 years ago. So this kind of movement actually happened with the movement of people. Now, this kind of movement of people and goods is one category of flows that Appadurai talks about. A second category of flows could be financial flows. And a good way to think about this is the kind of volatility that you can see in economic markets today. For instance, in 2008, the whole world experienced a very serious economic jolt. Developments in the country of Iceland had a huge repercussion across many, many countries in the world. Now, that gives you an indication of the kind of financial flows that are a part of globalization. So, we are not only talking about money flowing from place to place, but also financial decisions made in one place having an impact on other parts of the world. Appadurai also argues that there is a third category of flows which he refers to as the flow of images or media. Now, this is something that I'm sure you're quite used to. Much of the programming that you watch on television today, for instance, you may actually be watching channels that have originated or programming that's originated elsewhere. More than that, it could also be that the programming that you see today is influenced by shows that have originated abroad. Similarly, you can have content that was made in India which makes its way to other places in the world. For instance, we know that Bollywood films are extremely popular in many countries across Africa. So this kind of movement of media is, Appadurai considers it to be an important part of globalization. The fourth category that he talks about is the movement of ideas. So this means that ideas that are popular in one part of the world are not restricted to that part alone, but they actually travel across borders. So for instance, something that you may read about in the papers would be, say, events such as gay pride events. Now, gay pride events have their origin in places like New York. But the idea that there should be equality
between people, irrespective of what their sexual preference is, that is an idea that has now become popular across the world. And so that's the fourth category of flows that he referred to. The fifth category of flows that Appadurai talks about is that of technology. An easy way to think about this is, let's say tomorrow there is news announced that Apple is going to release iPhone 7. As you can anticipate, there is going to be a lot of excitement in many parts of the world, and people are going to start queuing up, waiting for those products to actually come to their country. So, technology is something that is quite exciting and really moves across various national borders.